আমার হাতে কি বলতে পারবেন? আমার হাতে একটা নাথিং, না একটা ফোন আছে, বাট এটার নামই হচ্ছে যে নাথিং। এটা হচ্ছে নাথিং ফোন 2A। নাথিং ফোন সম্পর্কে অলরেডি হয়তো সবাই জেনে গেছেন, বাট এই নাথিং ফোনগুলো কিন্তু মোটামুটি ভালোই এক্সপেন্সিভ হয়ে থাকে। প্রথমে যখন নাথিং ফোন 1 আসে সেটা বাজেট রেঞ্জে আসলেও নাথিং ফোন 2 যেটা রয়েছে সেটা কিন্তু মিড রেঞ্জেরও একটু উপরে চলে যায়। এবং পরবর্তীতে যখন কিছুদিন আগে নাথিং ফোন 3 আসে, মানে অদ্ভুত ডিজাইনের যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা আসার পর কিন্তু একদমই ফ্ল্যাগশিপ লেভেলের প্রাইস রাখা হয়েছে। বাট নাথিং ফোন 2টা 2 বছর আগের ফোন হলেও এই বছরে এসে এটার প্রাইস কিন্তু অনেকটাই ড্রপ করেছে এবং এটা ইউজড মার্কেটে এখন অ্যারাউন্ড 30,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এই প্রাইস রেঞ্জে যারা হচ্ছে নাথিং ফোন 2A কেনার কথা চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ নাথিং ফোন 2এটার মধ্যে অনেকগুলো প্রবলেম পেয়েছি, যে প্রবলেমগুলোর কারণে নাথিং ফোন 2A না কেনাই ভালো হবে। এগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। এবং এই 30,000 টাকা প্রাইস রেঞ্জে দেখলাম যে ভালো কিছু অফার করতেছে, যেগুলোর কারণে আবার মনে হয় যে এটা কেনাও উচিত। সকল বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। বাই দ্য ওয়ে, আপনি যদি এই নাথিং ফোন 2টা কিনতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এনিওয়ে, প্রথমেই হচ্ছে যে আমরা এটা নাথিং ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, কারণ নাথিং ফোন 1 শুধুমাত্র ডিজাইনের কারণেই বেশি হাইপ ক্রিয়েট করেছিল। একটা ইউনিক ডিজাইন কিন্তু স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আমাদেরকে দেখিয়েছিল নাথিং। এবং পরবর্তী যেই নাথিং ফোন 2টা রয়েছে সেটার ডিজাইন একদমই সেম। সাইড বাই সাইড যদি নাথিং ফোন 2 আর হচ্ছে নাথিং ফোন 1 রাখা যায়, ডিফারেন্সটা খুব বেশি একটা বোঝা যায় না, একদমই সিমিলার। দেখা যাচ্ছে যে গ্লিফ লাইটটা যেটা রয়েছে সেটার মধ্যে কিছু ডিজাইনে পরিবর্তন রয়েছে এবং টুকটাক মানে চেঞ্জেস এসেছে। যেই চেঞ্জেসগুলো ধরা যায় যে নাথিং ফোন 1 থেকে শিক্ষা নিয়ে তারা হচ্ছে নাথিং ফোন 2তে অ্যাপ্লাই করেছে এবং একটা পারফেক্ট ফোন বানানোর ট্রাই করেছে এবং অলমোস্ট পারফেক্ট বলাই চলে এই নাথিং ফোন 2টাকে। কারণ এই ফোনটা হাতে নেওয়ার পরে এটাই বলতে হচ্ছে যে এটা মোটামুটি পারফেক্ট বলাই চলে। এবং কিছু কিছু জায়গায় একটু কমতি রয়েছে, যেমন হচ্ছে এটা ডিসপ্লে চারপাশে যে চেইন বেজেলটা রয়েছে এটা তুলনামূলকভাবে একটু মোটাই মনে হচ্ছে। এটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে একটু বেশি প্রিমিয়াম লাগতো, যদিও কিনা এটার বাজেট অনুযায়ী এখন ঠিকঠাকই বলা চলে। এই নাথিং ফোন 2 এর বয়স কিন্তু 2 বছর হয়ে গেছে। 2 বছর পরে এসেও এই ফোনটা মানুষজন হাতে দেখলে হাত থেকে নিয়ে দেখতেছিল বা এটা কি ফোন। অনেকে আবার অবাক হচ্ছিল যে ফোনের ভিতরে তো সবকিছু দেখা যাচ্ছে, এটার পিছনে কি মানে ব্যাকসেল বলতে কিছু নাই, বা ব্যাকসেলের কালার কি আপনি তুলে ফেলছেন, ওইভাবে জিজ্ঞেস করতেছিল এবং এই ব্যাপারটা এনজয় করতেছিলাম। এবং এর পিছনে যে গ্লিফ লাইটটা রয়েছে আমি আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই গ্লিফ লাইটটা আসলে কেমন লাগে আপনাদের কাছে, বললেন ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ, এই ইউনিক ডিজাইনটার জন্য কিন্তু নাথিংটা অনেক বেশি আলোচনায় এসেছিল এবং দেখতে ভালোই লাগে। বাট এই গ্লিফ লাইটটা একদমই স্ক্যাম বলতে পারেন, কারণ এটা ম্যাক্সিমাম টাইম আমি ইউজই করি নাই। এই ফোনটা আমি লাস্ট এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউজ করতেছি, বাট এই গ্লিফ লাইটটা আমি একবারও মানে ইউজফুল কোনো কাজে লাগাইতে পারি নাই বলতে পারেন। দেখা যায় যে ভলিউম যখন মানে আপ ডাউন করা যায় তখন এটার মধ্যে বোঝা যায় যে আসলে ভলিউম আপ ডাউন হচ্ছে। দেখেন যে ভলিউম কিন্তু এই জায়গায় বাড়তেছে কমতেছে, এই যে এরকম বাড়তেছে কমতেছে। বাট এরকম টুকটাক কিছু ফিচার রয়েছে যেটা হয়তো বা অনেকেই এনজয় করবে, কিংবা কল আসলে দেখা যায় যে এর ব্যাক সাইড থেকে বোঝা যায়। বাট এগুলো আমার কাছে খুব বেশি একটা মানে ইউজফুল ফিচার যে কিংবা একদম রেভলিউশনারি চেঞ্জ যেটা রয়েছে ওরকম কোনো কিছু হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। একদমই মানে বলতে পারেন যে এটা একটা ইউজলেস ফিচার, কারণ হচ্ছে এইটা ম্যাক্সিমাম মানুষজন ইউজ করবে না। বাট যখন আপনি প্রথম অবস্থায় দেখবেন ফোনটা হাতে নেবেন মনে হবে যে এটার পিছনে বাতি জ্বলে, এরকম একটা অবস্থা। এটা হয়তো বা অনেক বেশি চেঞ্জ হবে, অনেক বেশি ইউনিক কিছু আসবে, বাট ওরকম কোনো কিছুই না। এটা যখন আপনি 2-4 দিন ইউজ করবেন দেখবেন যে এর পিছনের সাইড আপনি একবার তাকায়ও দেখছেন না। ইভেন ব্যাপারটা এমন হতে পারে যে এমন একটা কাভার লাগাই রাখছেন যে এই পিছনের ব্যাক সাইডের বাতিগুলো দেখাই যাচ্ছে না। এই নাথিং ফোন 2 একটা মিড রেঞ্জের ফোন হলেও এটা হাতে নিলে একদমই ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এবং খুবই প্রিমিয়াম লাগতেছে। এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং সামনে পিছনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, যার কারণে কিন্তু এটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম। বাট তারপরেও গ্লাস যতই শক্তপোক্ত হোক ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ফোনের কমতিটা হচ্ছে আইপি রেটিং। এটার মধ্যে শুধুমাত্র IP54 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট ইউজ করা হচ্ছে, যার কারণে যদি টুকটাক পানির ছিটাপাটাও পরে তারপরেও রিস্ক হয়ে যায় যে এটার মধ্যে পানি ঢুকে যাবে কিনা। বাট ইউজড ফোন যখন আপনি কিনবেন তখন যেটাই কিনেন না কেন অবশ্যই আপনাকে কেয়ারফুল ইউজ করতে হবে। কিন্তু এটার মধ্যে যদি মিনিমাম IP65 অথবা 67 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দিয়ে 2 বছর আগে আনতো, সেটা আমার কাছে মনে হয় আরো বেশি ভালো হতো। তখন যদি পানির ছিটাপাটা অথবা বৃষ্টিতে কোনো কারণে ভিজে যায় তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকতো। যাই হোক, আপনি যখন ইউজড মার্কেট থেকে কিনবেন তখন আপনি যেটাই কিনেন না কেন অবশ্যই কেয়ারফুলি ইউজ করার ট্রাই করবেন। দেন যদি এটা ডিসপ্লেটার দিকে তাকান তাহলে এই জায়গায় কিন্তু আপনি একটা 6.7 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে পাচ্ছেন। এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে, তার মানে বুঝতেই পারতেছেন যে একটা 10 বিট প্যানেল, তার পাশাপাশি এটার মধ্যে 120 হার্জের হাই রিফ্রেশ রেট পাবেন। আর এই ডিসপ্লেটাকে যখন আউটডোরে ইউজ করা যায় ব্রাইটনেস নিয়ে একবারও আমি কমতি পাই নাই। এটার মধ্যে কিন্তু পিক ব্রাইটনেস রয়েছে 1600 নিটস, যার কারণে আউটডোরে ইউজ করতে গেলে একদমই জকজকা
হালকা চকচকা দেখা যায়, ডিরেক্ট সানলাইটেও প্রপারলি ডিসপ্লেটা কিন্তু দেখা যাচ্ছিল, মানে ডিসপ্লের ব্রাইটনেস থেকে কোনো অবস্থাতে স্ট্রাগল করা লাগে না। তার পাশাপাশি দেখলাম যে ফোন ওভারহিট হচ্ছে মোটামুটি ভালোই, বাট ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে দেওয়ার যে প্রবলেমটা সেটা খুব একটা ফেস করে নাই। নাথিং ফোন 1 যেটা রয়েছে, মানে প্রথমবারের মতো নাথিং থেকে যে ফোনটা এসেছিল সেটা কিন্তু আসার কিছুদিন পরেই গ্রিন লাইন পিঙ্ক লাইন শুরু হয়ে গেছিল। ইভেন এর যে ক্যামেরাটা রয়েছে, মানে এর পাঁচশোল যে ক্যামেরাটা রয়েছে এটার আশেপাশে ডেড পিক্সেল দেখা যাচ্ছিল, কিংবা ডিসপ্লের অনেক সাইড থেকে কিন্তু মানে কালো হয়ে যাচ্ছিল, এই ধরনের প্রবলেম রয়েছে। এবং এই প্রবলেমটাই কিন্তু নাথিং ফোন 2 যেটা রয়েছে সেটার মধ্যে এসে নাথিং ফিক্সড করে ফেলেছে। এবং দেখতে পাই যে আমরা নাথিং ফোন 2 এর মধ্যে ডিসপ্লে রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেটা খুব বেশি একটা হয় নাই। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে টুকটাক একটু প্রবলেম হবে, বাট এটা এত বেশি পরিমাণের হয় না যে আপনি ফোন কেনার সময় ডিসপ্লে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে ডিসপ্লেতে পিঙ্ক লাইট পড়ে যাবে বা গ্রিন লাইট পড়ে যাবে, এরকম কোনো কিছুই হচ্ছে না। এবং ওভারহিট হলেও দেখলাম যে মানে ঠিকঠাকভাবে কিন্তু রয়েছে, ডিসপ্লেতে গ্রিন লাইন এখনো পড়ে নাই। এই ডিসপ্লেতে আপনি গেমিং করেন কিংবা মুভি দেখেন খুবই ভালো লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন, কারণ হচ্ছে ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে এটা অলমোস্ট স্যামসাং লেভেলের চলে গেছে, কারণ ডিসপ্লেটা একদমই ফ্ল্যাগশিপ লেভেলের ছিল, ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করা হয় নাই, এবং সাইড থেকেও দেখতে খুব ভালোভাবেই কিন্তু ভিজিবল ছিল। হ্যাঁ, এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, সাইড থেকে নেগেটিভিটি আসবে না, এটাই স্বাভাবিক। এবং টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো ছিল, এটা দিয়ে আমি মুভি টুভিও দেখে দেখলাম যে ভালো লেভেলের এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। তো ডিসপ্লে নিয়ে অ্যাটলিস্ট আপনাকে প্যারা খেতে হবে না। নাও কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এর ব্যাক সাইডে মাত্র 2টা ক্যামেরা ইউজ করেছে। এই সময় এসে 15,000 টাকা দিয়ে ফোন কিনলেও দেখা যায় যে ব্যাক সাইডে 3টা 4টা 5টা ক্যামেরা বসায় রাখে, বাট সেগুলো ম্যাক্সিমাম টাইমে ইউজলেস হয়ে থাকে, একটা মেইন সেন্সর ইউজ করা যায়। বাট এই ফোনের মধ্যে 2টা ক্যামেরা রয়েছে, একটা মেইন লেন্স এবং একটা আলট্রা ওয়াইড লেন্স, এবং 2টা ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেলের। এর মেইন লেন্সের পিকচারগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে পিকচারটা একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করতেছে। অন্যান্য ফোন কোম্পানি দেখা যায় যে জায়গায় অনেক বেশি ডাল পিকচার তুলে একদমই ন্যাচারাল রাখা ট্রাই করে, কিংবা অনেক ফোন কোম্পানি দেখা যায় যে অনেক বেশি স্যাচুরেটেড করে দেয়, অনেক বেশি বুস্টেড কালার দেয়, সেই জায়গায় কিন্তু নাথিং এর ফোনের যে ইমেজগুলো রয়েছে সেগুলো একদমই নিউট্রাল দেখতেছিলাম, একদমই বেশি বুস্টও করতেছিল না, অনেক বেশি কালারটাকে মানে ফ্যাকাশেও করতেছিল না, মোটামুটি রাখতেছিল, যেটাকে আপনি যদি চান একটু কালারটাকে বাড়িয়ে নিতে পারবেন এবং নিজের মন মতো করে কিন্তু কাস্টমাইজ করা যাচ্ছিল। পিক্সেল ফোনের ছবিগুলো আমরা যেমন দেখে থাকি অনেক বেশি ন্যাচারাল কালার দেয়, বাট এটার কালারটা একদমই ন্যাচারাল ছিল না, অনেক বেশি বুস্টেড ছিল না, একদমই নিউট্রাল পজিশনে ছিল, যার কারণে এটার কালার আমার কাছে ভালো লাগতেছিল। বাট ফানি ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এটার যে মানে শাটারের সাউন্ড, আপনি যখন ছবি তুলবেন, আমি আপনাকে একটা ছবি তুলে একটু সাউন্ডটা শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটার সাউন্ডটা কেমন, মানে মনে হয় যে নাট বল্টু খুলে পড়ে গেছে এরকম একটা অবস্থা। এই সাউন্ডটা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে না, কেমন জানি। অনেকেই হয়তো বা এই সাউন্ডটা পছন্দ করেন, বাট আমার কাছে পার্সোনালি এটা খুব বেশি একটা ভালো লাগে নাই। আর আরেকটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর লেন্স সুইচিং। লেন্স সুইচিং কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট ছিল, খুব বেশি একটা ডিলে করতেছিল না। ইভেন দেখলাম যে এর পিকচার কোয়ালিটি ডে লাইটে যেরকম ভালো দিতেছিল, লো লাইটে গেলেও মোটামুটি ভালোই কিন্তু পিকচার কোয়ালিটি দিচ্ছিল। এটার মধ্যে খুব বেশি একটা নয়েজ এবং গ্রেনে দেখা কিন্তু পায় নাই, যার কারণে মনে হয়েছে যে এটার ক্যামেরা বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। আপনি যদি এই মুহূর্তে 30,000 টাকা বাজেটের কথা চিন্তা করেন তাহলে এইটার পাশাপাশি কিন্তু অনেক স্ট্রং কম্পিটিটর রয়েছে, যেমন হচ্ছে S22 যেটা, সেটার পিকচার কোয়ালিটি কিন্তু এটা থেকে বেটার, এবং ওইটার মধ্যে একটা 3x টেলিফোটো লেন্স রয়েছে। তো সেই জায়গায় যারা ক্যামেরার জন্য স্পেসিফিকলি একটা ফোন কিনতে চাচ্ছেন তাদেরকে আসলে 30,000 টাকা বাজেটে এটা সাজেস্ট করা যায় না। ইভেন এর যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেগুলোর পিকচার দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এটার কম্পিটিটর কিন্তু অনেকগুলাই রয়েছে, যেমন গুগল পিক্সেল 7 যেটা, সেটা আরও কম টাকায় পাওয়া যাচ্ছে। তো সেগুলো কিন্তু এটা থেকে মোটামুটি অনেকটাই এগিয়ে আছে ক্যামেরার দিক দিয়ে। তো যারা হচ্ছে একটা ইউনিক ফোন খুঁজে থাকেন, যে একটা ইউনিক ডিজাইনের ফোন হতে হবে, তাদের জন্য এটা পারফেক্ট। বাট স্পেশালি যারা ক্যামেরার জন্য একটা ডেডিকেটেডলি ফোন খুঁজতেছেন তাদের জন্য না। দেন যদি এটার পোর্ট্রেট মোডে আসেন তাহলে যে কিন্তু 1x এবং 2x এর পোর্ট্রেট তোলার অপশন রয়েছে। এর পোর্ট্রেটের এইচ ডিটেক্ট এবং শার্পনেস মোটামুটি ভালোই ছিল, পিকচারগুলো একটু বেশি কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল পিক্সেলের মতো, যার কারণে কিন্তু দেখতে একটু বেশি মানে ডার্ক লাগতেছিল, শ্যাডো এরিয়াগুলো বেশি ডার্ক হয়ে যাচ্ছিল। তাছাড়া ওভারঅল এর এইচ ডিটেকশন কিংবা পিকচারের যে শার্পনেস সেটা মোটামুটি ভালোই লেগেছে। বাট ওই যে বললাম যে এর স্ট্রং কম্পিটিটর হচ্ছে S22 কিংবা পিক্সেল 7 যেগুলো, সেগুলো থেকে কিন্তু বেটার পোর্ট্রেট পাওয়া যায় এই নাথিং ফোন থেকে, যার কারণে ক্যামেরার জন্য আলটিমেটলি এটাকে সাজেস্ট করা যাচ্ছে না। যাই হোক, চলুন এটার আউটডোরে গিয়ে একটা ভিডিও টেস্ট দেখি যেটা থেকে কেমন লেভেলের ভিডিও পাওয়া যায়। এটা হচ্ছে নাথিং ফোন 2 এর আলট্রাওয়াইডের ভিডিও। এটা আলট্রাওয়াইড দিয়ে 4K 30 fps এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট যখন আপনি 4K 60 fps এ রেকর্ড দিয়ে ফেলবেন তখন চাইলে আপনি আর মেইন লেন্সে শিফট করতে পারবেন না, আপনাকে সেই মানে যে লেন্সে রেকর্ড দিবেন সেই লেন্সে থাকতে হবে। যার কারণে আমি 4K 30 fps এ রেকর্ড করতেছি, যাতে করে আমি ভিডিও করা অবস্থায় লেন্স শিফট করে আপনাদেরকে দেখাতে পারি যে এর লেন্সের শিফটিংটা কতটা স্মুথ। আমরা হচ্ছে এখন আলট্রাওয়াইডে আছি, আলট্রাওয়াইড থেকে যদি এদিকে একটু মেইন লেন্সে যাই, এই যে মেইন লেন্সে মোটামুটি স্মুথ বলা চলে, একদম অ্যাপেল লেভেলের যে এরকম কোনো কিছু না। আর যদি আপনি মেইন লেন্সে হাতের এক ভিডিও করতে চান তাহলে এরকম লেভেলের একটা ভিডিও পাবেন। এবং এটা ডাইনামিক রেঞ্জও দেখলাম যে মোটামুটি ভালোই রাখতে পারে, এবং হাইলাইট শ্যাডোগুলো খুব ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারে। আর এটা হচ্ছে আর ফ্রন্ট ক্যামেরা ভিডিও, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়। এটার মধ্যে 4K সাপোর্ট নাই। তো এত দামি একটা ফোনের মধ্যে যদি 1080p ভিডিও করা লাগে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল। তো এটার মধ্যে অবশ্যই 4K সাপোর্ট দরকার ছিল, এবং এটা থেকে মানে আপনি যদি হাত ফুল লম্বা করে ভিডিও করেন তাহলে এরকম একটা ফ্রেম পাবেন। এবং এটার ভিডিও বলবো যে কাজ চালিয়ে আনার মতো ভিডিও হয়। বাজেটটা অনেক বেশি, 30,000 টাকা একটা ইউজড ফোন হিসেবে এটার ভিডিও
কাজ চালিয়ে নেওয়ার মতোই বলা চলে। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা ছিল। এই স্যাম্পলগুলো দেখে হয়তো বুঝতেই পারতেছেন এর পিকচারগুলো ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করবে, বাট কেমন জানি একটু বেশি শার্প করে ফেলতেছিল। এর বিউটিফিকেশন অফ করে দেওয়ার পরেও দেখছিলাম যে ফেসটাকে কেমন জানি একটু বেশি সফট করতেছিল। এই ব্যাপারগুলো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই, যদি আর একটু বেশি ডিটেল এবং শার্প ছবি তুলতে পারতো। বাট ওভারঅল এর ফ্রন্ট ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। 2 বছর আগে নাথিং ফোন 2 এর মধ্যে কিন্তু এসওসি হিসেবে ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 যে চিপটা রয়েছে সেটা, এবং ওইটা একটা 4 ন্যানোমিটার চিপ ছিল। এবং এই সময় এসে 2 বছর পরে দেখা যাচ্ছিল যে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের অ্যাপ ওপেন করেন কিংবা ক্লোজ করেন, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং আমি দেখলাম যে খুবই ফাস্ট ছিল। আমি একবারও এখন পর্যন্ত এটার মধ্যে ল্যাগ দেখি নাই, হ্যাং দেখি নাই, বাটার স্মুথলি চলতেছিল। বাট এটা সফটওয়্যার রিলেটেড অনেকগুলো প্রবলেম খুঁজে পেয়েছি। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যারা বলতেছিল যে নাথিং ওএস বেস্ট, নাথিং ওএস পিক্সেল থেকে বেস্ট, এই সেই হাবিজাবি অনেক কিছু শুনলাম। কিন্তু বাট পার্সোনালি নাথিং ফোন যে এটা রয়েছে কিংবা নাথিং ফোনের ওএসটা ইউজ করার এক্সপিরিয়েন্স ওইভাবে আমার হচ্ছিল না। আমি অনেক ফোন ইউজ করতেছি, বাট নাথিং ফোন সামহাও ম্যানেজ হচ্ছিল না। তো এই সময় এসে যখন নাথিং ফোনটা ইউজ করলাম, দেখলাম যে এই নাথিং ফোন 2টা 2 বছর পুরাতন একটা ফোন, বাট এটার মধ্যে প্রচুর পরিমাণের বাগ বালুক রয়েছে। এবং 2 বছর পুরাতন একটা ফোনের মধ্যে এত বেশি বাগ বালুক থাকবে সেটা আমি একবারও আশা করি নাই। এবং অনেক জায়গায় দেখলাম যে এটা মানে একদমই খিচুড়ির মতো একটা অবস্থা হয়ে গেছে। যেমন স্পেশালি যেটা নিয়ে আপনি প্রচুর পরিমাণে প্যারা খাবেন সেটা হচ্ছে এটার ডায়াল প্যাড, মানে গুগলের যে ডায়াল প্যাডটা রয়েছে সেটা। এটা দিয়ে যখন আপনি কল করবেন, আমি এখন বাই দ্য ওয়ে আমি এখনো শিওর না যে আসলে এই প্রবলেমটা নাথিং ফোন 2 এর নাকি গুগল ডায়াল প্যাডের। যারা হচ্ছে গুগল ডায়াল প্যাড ইউজ করেন তারা একটু চাইলে কমেন্ট করতে পারেন। তো আমি রিসেন্টলি গুগল ডায়াল প্যাড খুব একটা ইউজ করি নাই। তো এটাতে যে প্রবলেমটা আমি পেলাম সেটা হচ্ছে যে আমি যখন কাউকে কল দিচ্ছিলাম সেই কলটা কেটে দেওয়ার পরে কলটা কাটতেছিল না, কল কাটার পরে মানে কল কেটে গেছে আলটিমেটলি, মানে তার কথা আপনি শুনতে পাবেন না, কিন্তু এই জায়গায় দেখতে পাবেন যে আপনার কলটা হোল্ড হয়ে আছে। মানে হচ্ছে আপনি পরবর্তীতে আরেকজনকে কল দিতে পারবেন না কোনো অবস্থাতেই। ইভেন শুধুমাত্র এটা নাম্বারের ক্ষেত্রেই না, যখন আপনি নাম্বারের কল কেটে দিবেন আপনি মেসেঞ্জারেও কাউকে কল করতে পারবেন না কিংবা হোয়াটসঅ্যাপেও কাউকে কল করতে পারবেন না। যখন কল আসবে সেই কলগুলো আপনি রিসিভও করতে পারবেন না। এটা নিয়ে প্রচুর লেভেলের প্যারা খাচ্ছিলাম। বাট নোটিফিকেশন রিলেটেড যে প্রবলেমগুলো মানুষজন ফেস করে থাকে, নোটিফিকেশন ডিলে, ওরকম কোনো কিছু পাই নাই। নোটিফিকেশন ঠিকঠাক, ডায়াল প্যাডের কল নিয়ে প্রচুর প্যারা খাচ্ছিলাম। এবং এইটার প্রবলেমের সলিউশন হচ্ছে যে ফোনটাকে একটু পরপর রিস্টার্ট দেওয়া। মানে আপনি একটা কল রিসিভ করবেন, কাউকে কল দিবেন, দেওয়ার পর আপনাকে ফোনটা আবার রিস্টার্ট করতে হবে, যেটা প্রচুর লেভেলের প্যারা ছিল। এটাই আমার কাছে সব থেকে বেশি প্যারা মনে হয়েছে। এবং এই সময় এসে ফোন না কেনার রিজন আমি এইটাই বলবো। হ্যাঁ, এটা একটা মানে টেম্পোরারি বাগ বলতে পারেন, যেটা হয়তো বা ফিক্সড হয়ে যাবে কিছুদিন পরে। কিন্তু আপনি যদি এই সময়ে কিনেন, এমন হতে পারে এটা 2 মাসেও ফিক্সড হয় নাই, তো 2 মাস ধরে কি আপনি ফোন রিস্টার্ট করবেন? এটা আশা করা যায় যে কেউই করবে না। তো এত টাকা দিয়ে ফোন কিনে এরকম প্যারা নেওয়ার কোনো মানেই হয় না। আপনারা যারা নাথিং ফোন 2 ইউজ করতেছেন কিংবা নাথিং ফোন 1 ইউজ করতেছেন, তারা চাইলে একটু কমেন্ট করতে পারেন যে আপনার ডিভাইসেও এই ধরনের প্রবলেম হচ্ছে কিনা। এটা ব্যতীত আমি অন্য কোনো প্রবলেম আমি খুঁজে পাই নাই। তাছাড়া সফটওয়্যার মোটামুটি ভালোই ছিল, কোনো প্রবলেম নাই। বাট এই সময় এসে অ্যান্ড্রয়েড 16 চলে আসছে প্রত্যেকটা ফোনের মধ্যে, বাট এটা এখনো হচ্ছে যে অ্যান্ড্রয়েড 15 এ রান করতেছে। এটার মধ্যে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট এখনো আসে না, এবং পরবর্তীতে কবে আসবে সেটাও শিওর নাই। আর নাথিং কিন্তু প্রমিস করেছে যে এই ফোনটার মধ্যে তারা 3 বছরের সফটওয়্যার আপডেট দিবে, মানে হচ্ছে মেজর আপডেট 3 বছরের দিবে। তো সেই জায়গায় যখন হচ্ছে এটা 13 এ আসছে, 14 এবং 15 2 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি যখন পরবর্তীতে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট পাবেন তখনই কিন্তু এটা লাস্ট আপডেট। তো ব্যাপারটা মাথায় রাখা উচিত যে আপনি কিন্তু এই ফোনটা কেনার পরে খুব বেশি দিন সফটওয়্যার সাপোর্টও পাচ্ছেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। এটার মধ্যে 4700 mAh এর একটা ব্যাটারি ইউজ করেছে, যেই ব্যাটারি দিয়ে আপনি 2 বছর পুরাতন ফোন থেকেও এখনো কিন্তু আপনি একদিন অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা থেকে আপনি 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এর থেকে কম পেতে পারেন। আপনি যদি অনেক বেশি গেমিং করেন কিংবা আউটডোরে গিয়ে রোদের মধ্যে ছবি তোলেন, তাহলে হয়তো বা কিছুটা কমে যেতে পারে। বাট আমি দেখলাম যে অ্যাভারেজে এটা থেকে আমি 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম এখনো পাচ্ছিলাম। এবং নাথিং এর যে অপটিমাইজেশনটা রয়েছে এটার কারণে আমার কাছে মনে হয় যে হয়তো বা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। যারা স্পেশালি গেমার রয়েছেন তারা কিছুটা কম পেতে পারেন। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার বলে রাখি যে যারা গেমার রয়েছেন শুধুমাত্র ডেডিকেটেডলি গেমিং এর জন্য এই ফোনটা কিনতে চান, তাদেরকে আমি না করবো, কারণ হচ্ছে এটা ভালো পরিমাণের গরম, হয়তো সেই জায়গায় এসে গেমিং এক্সপিরিয়েন্স খুব বেশি একটা বেটার হবে না। বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারো প্যারা খেতে হবে না, ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাকই ছিল। কিন্তু এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি অলমোস্ট 30,000 টাকা খরচ করে আপনি এই ডিভাইসটা কিনবেন কিনা। আমি তাদেরকে এই ডিভাইসটা কিনতে বলবো যারা একটা ইউনিক ফোন ইউজ করতে চান, কিংবা আপনি অন্যদের যে ফোনগুলো রয়েছে আশেপাশে সেইগুলো থেকে একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করতে চান, যে আপনার হাতে একটা ইউনিক ফোন আছে, তারা চাইলে এটা দেখতে পারেন। বাট যারা ভ্যালু ফর মানি ফোন করছেন, যে আপনার ক্যামেরা ভালো হতে হবে, পারফরমেন্স ভালো হতে হবে, আপনি ব্যাটার একটা আউটপুট পেতে চান, তাদেরকে আসলে এটা এই মুহূর্তে 30,000 টাকা দিয়ে সাজেস্ট করা যাচ্ছে না। এটা যদি এখন 25,000 টাকায় ইউজড মার্কেটে পাওয়া যেত তাহলে মনে হয় যে বেস্ট ডিল হতো। তাছাড়া যে সফটওয়্যার রিলেটেড প্রবলেমগুলো বললাম সেগুলোর কারণেও কিন্তু এটা থেকে একটু পিছিয়ে থাকা লাগতেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।